দর্শক, আমি অরবিন্দ। আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকের যে আমরা লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্র। আপনারা জানেন বহরমপুর লোকসভা কেন্দ্রে পরপর 5বার যিনি জিতে সাংসদ হয়েছেন তার নাম কংগ্রেসের নেতা, লড়াকু নেতা, সমস্ত প্রতিকূলতাকে টেক্কা দিয়ে তিনি লড়েন, অধীর রঞ্জন চৌধুরী। সেই অধীর রঞ্জন চৌধুরী এইবারও বহরমপুর লোকসভা কেন্দ্রে আবার দাঁড়িয়েছেন কংগ্রেসের তরফ থেকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে। আর বিজেপির তরফ থেকে এবার দাঁড়িয়েছেন 2024-এ নির্মল কুমার সাহা, ডক্টর নির্মল কুমার সাহা। তিনি আদ্যপান্ত ভদ্রলোক, ডাক্তার মানুষ এবং সমাজ সেবক। সত্যিকারেই অর্থেই তিনি সোশ্যাল ওয়ার্ক করেন। আর তৃণমূলের তরফ থেকে যিনি দাঁড়িয়েছেন, গুজরাট থেকে উড়ে আসা পাখি পাখি বলা যেতে পারে, ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান প্রাক্তন ক্রিকেটার, আপনারা জানেন, অনেকেই হয়তো খেলা দেখেছেন। ক্যালকাটা বা কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি খেলেছেন। সেই জায়গা থেকে তৃণমূলের একটা চমক দেওয়ার চেষ্টা, যে ইউসুফ পাঠানকে সেই গুজরাট থেকে, সুদূর গুজরাট থেকে তুলে এনে বহরমপুরে প্রার্থী করা। এবার লড়াইটা তাহলে হচ্ছে ডাক্তার ভার্সেস লড়াকু নেতা, একদম 24/7 আওয়ার যিনি রাজনীতি করেন, অধীর রঞ্জন চৌধুরী। তাহলে ডাক্তার ভার্সেস একদম 24/7 রাজনীতিবিদ ভার্সেস ক্রিকেটার। দেখা যাক কী লড়াই হয়। কিন্তু আমরা যদি বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে ডেমোগ্রাফিটা দেখি, মুসলিম পার্সেন্টেজ ভোট আছে 66.27%, মানে ভালোই পার্সেন্টেজ আছে। 66.27% মানে বিশাল। মানে এই মুসলিম ভোটটা, সংখ্যালঘু ভোটটা যেদিকে পড়বে তারই কিন্তু পাল্লা ভারী। এসসি ভোট আছে, এসসি ভোটটাকেও মানে অবজ্ঞা করা যাবে না, উপেক্ষা করা যাবে না। এটা হচ্ছে 12.6%, অর্থাৎ শিডিউল কাস্ট ভোট পার্সেন্টেজ আছে, লোকের সংখ্যা আছে 12.6%। এসটি যদি আমরা দেখি 1.3% আছে। দর্শক, আমরা যদি 2009, 2014 এবং 2019 লোকসভার আমরা যদি একটু ডাটাটা দেখি, কে কত পার্সেন্টেজ ভোট পেয়েছিল কোন পার্টির তরফ থেকে। আমরা যদি 2009 দেখি, কংগ্রেস পেয়েছিল সেই সময় 56.9%, বিজেপি পেয়েছিল 2.9%। 2014-তে কংগ্রেস ফার্স্ট পজিশনে 50.5%, অর্থাৎ 50.5%। বিজেপি পেয়েছিল 7.1%, মানে 7.1%, মানে প্রায় 7%ই বলা যেতে পারে। আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছিল 19.7%, মানে প্রায় 20%-এর পাশাপাশি, কাছাকাছি। আমরা যদি পরে দেখি 2019 লোকসভা কেন্দ্র, কংগ্রেসের ভোট পার্সেন্টেজ ছিল 46%, আর বিজেপি পেয়েছিল 11%, আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজ বেড়ে গেছিল 39.8%। অর্থাৎ একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন হয়তো, যে 2009 থেকে 2019 বা এর আগেও পরপর দুবার কিন্তু সাংসদ হয়েছেন। এই 1999 সাল থেকে দেখা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এই বহরমপুর থেকেই সাংসদ হয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে 2009 থেকে যদি আমরা কাউন্ট করি, 2009 কংগ্রেসের পার্সেন্টেজ ছিল 56.9%, প্রায় 57%। সেইখান থেকে 2014-তে হয়ে গেল 50%, 50.5%, আর 2019-এ হয়ে গেল 46%। অর্থাৎ ভোট পার্সেন্টেজটা কংগ্রেসের আস্তে 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 কমছে। বিজেপির যদি আমরা দেখি, যে 2.9% 2009, সেখানে 2014-তে 7.1%, আর 2019-এ 11%। আর তৃণমূল কংগ্রেসের যদি আমরা দেখি, 2014-এ 19.7%, মানে 20%। সেইখান থেকে তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজটা 2019-এ হয়েছিল প্রায় 39.8%, মানে প্রায় 40%। এবার লড়াইটা হবে, তাহলে সত্যি সত্যি লড়াইটা হবে। কিন্তু মানুষ, মানে তৃণমূল এই লড়াইটা কংগ্রেসকে দিতে পারত, বিজেপির থেকে বেশি করে কংগ্রেসকে দিতে পারত। এই কারণেই বলছি, যদি সেখানে বহরমপুরের কোনো ভূমিপুত্রকে তৃণমূল কংগ্রেস দাঁড় করাতো প্রার্থী হিসেবে, সেইখান থেকে যখনই ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হয়েছে তৃণমূলের প্রার্থী হিসেবে বহরমপুর থেকে, বহরমপুরের ভেতরেই, বহরমপুর লোকসভা কেন্দ্রের ভেতরেই যারা তৃণমূল লিডার আছেন, যারা তৃণমূলের বিধায়ক আছেন, তাদের মধ্যে যেমন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি তো সরাসরি প্রথমে বলেই দিয়েছিলেন, যিনি বাংলা কথা বলতে পারেন না, তিনি আবার এখানে কী করে ভোটে দাঁড়াবেন, তাই না? সুতরাং আক্ষেপ, ক্ষোভ কিন্তু আছে। যদিও উপর মহল থেকে চাপ আসার পরে তিনি অনেক এখন খাটাখাটি করছেন। এখন দেখা যাচ্ছে ইউসুফ পাঠানের সাথে তাকেও, হুমায়ুন কবিরকেও দেখা যাচ্ছে, বিধায়ক হুমায়ুন কবিরকে। তো সেই জায়গা থেকে ইউসুফ পাঠানকে কিন্তু সত্যি সত্যি বাঙালিরা, আমার মনে হয় না বহরমপুরের মানুষ ভোট দেবে। কারণ ইউসুফ পাঠান যদি যেতেও, ধরে নিন জিতবে না আশা করি, কিন্তু ধরে নিন জিতে গেল ইউসুফ পাঠান, কিন্তু ইউসুফ পাঠানকে আদৌ কি বহরমপুরে পাওয়া যাবে? আদৌ জেতার পরে তো দেখা যাবে দিল্লিতে থাকবেন তিনি। বহরমপুরে তো পাও পড়বে না, পড়লেও হয়তো বছরে একদিন আসলেন।
দেখা যাবে না। সেই জায়গা থেকে কিন্তু বাঙালিরা আমার মনে হয় না বহরমপুরবাসী ইউসুফ পাঠানকে জেতাবেন, কিন্তু লড়াইটা দিতে পারতেন যদি বহরমপুরের কোনো ভূমিপুত্রকে দাঁড় করাতে পারতেন। অন্যদিকে যদি আমরা দেখি যে নির্মল কুমার সাহা, ডক্টর নির্মল কুমার সাহা এবং অধীর রঞ্জন চৌধুরী ভূমিপুত্র ভার্সেস ভূমিপুত্র লড়াই হবে। এই কারণে বলছি, কারণ এর আগের যে ভোট পার্সেন্টেজটা এর আগে দেখা যেত কি, যে জানে যে এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরী সব থেকে পারফেক্ট। সুতরাং এর আগের যে হিন্দু ভোটটা পড়তো, এর আগের যে বিজেপি যারা করতো, তারাও কিন্তু ভোটটা দিত সেখানে কি বলে অধীর রঞ্জন চৌধুরীকে, কারণ জানতো সেখানে বিজেপি জিততে পারবে না। সেই জায়গা থেকে কিন্তু এর আগের ইলেকশনগুলোতে দেখা গেছে যে অধীর রঞ্জন চৌধুরীর কোটাতেই বা অধীর রঞ্জন চৌধুরীর ছাপটাতেই অধীর রঞ্জন চৌধুরীর নামেই ভোটটা পড়তো বিজেপির অনেকাংশের ভোট। এবার কিন্তু দেখা যাবে যে হিন্দু ভোটও সেখানে অনেকটা কনসলিডেট হবে এবং বিজেপি অনেকটা ভোট পার্সেন্টেজ আশা করা যায় পাবে, এবং বিজেপির নির্মল কুমার সাহাই আশা করা যায় এই কংগ্রেসের সাথে টক্কর দেবে। কিন্তু যদিও জেতার চান্স প্রায় 99%ই আমার মনে হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী সেখানে দাঁড়াবে, সেখানে জিতবেন। আর অধীর রঞ্জন চৌধুরীর যারা সমর্থক তারা অনেকেই হয়তো, আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় অনেকে এরকম একটা কমেন্ট ভেসে আসছে যে তারা এরকম বলছেন যে খেলোয়াড় খেলোয়াড়ই হয়, ডাক্তার ডাক্তারই হয়, আর লিডার লিডারই হয়, অধীর চৌধুরী জিতবে, তাই না? তো কারণ অধীর চৌধুরী যেহেতু আদ্যপান্ত একদম রাজনীতিবিদ, খেটে খাওয়া একদম পোর খাওয়া রাজনীতিবিদ, 24/7 রাজনীতি করেন, সেই জায়গা থেকে অধীর রঞ্জন চৌধুরীকে হারানো সত্যিই একটা চাপের ব্যাপার। আর তৃণমূল কংগ্রেস যে তার ভোট পার্সেন্টেজ হারাবে, তার কমে যাবে, এটা হচ্ছে ইস্যু পাঠানকে প্রার্থী করে। ইস্যু পাঠানের বদলে অন্য কাউকে করলে প্রার্থী হলে অনেকটা বেটার হতো। কিন্তু এই বিজেপি যে বলছে, বিজেপির নির্মল কুমার সাহা অধীর রঞ্জন চৌধুরীকে টক্কর দিতে পারে, কেন বলছি দর্শক? কারণ যদি আমরা 2021-এর অ্যাসেম্বলি ইলেকশন দেখি, সেখানে কিন্তু বিজেপি কিন্তু একটা আসন পেয়েছে, মানে একটা 7টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভাই পেয়েছিল তৃণমূল কংগ্রেস, যেমন বুরওয়ান, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, নওদা, এই 6টাতে পেয়েছিল তৃণমূল কংগ্রেস বিধায়ক। আর একটা যেটা বহরমপুর, সেটাতে কিন্তু বিজেপি পেয়েছিল। সুতরাং বিজেপি যখনই একটা বিধানসভা জিতেছে সেখানকার, তখনই কিন্তু বিজেপির মধ্যে অনেকটা কনফিডেন্স চলে এসেছে। বিজেপি আমার মনে হয় না বহরমপুর সিটটাকে ছাড়তে চাইবে, সেই জায়গা থেকে কিন্তু বিজেপি লড়াই করবে। দেখা যাক লড়াইটা আসলে কার হয়। আর ইস্যু পাঠান আসলে দ্বিতীয়, মানে আমার তো মনে হয় যে বেশিরভাগ জেতার সম্ভাবনাটা, যেটা বললাম যে 99%ই জেতার সম্ভাবনা অধীর রঞ্জন চৌধুরী, সেই জায়গায় আমি মন থেকেও চাই অধীর রঞ্জন চৌধুরী দাঁড়াক, কারণ এমনি থেকেই সরকার হয়তো মোদিরই সরকার আসবে, সেই জায়গা থেকে হয়তো তিনি কোশ্চেন করতে পারবেন সরকারের বিরুদ্ধে, সরকার ভুল কাজ করলে তিনি কোশ্চেন করতে পারবেন। হ্যাঁ, আমার ব্যক্তিগত মতামত যেটা মনে হলো, কিন্তু আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু যেটা বলছি যে অধীর রঞ্জন চৌধুরীকে কিন্তু লড়াইটা বিজেপির নির্মল কুমার সাহা দেবেন ঠিকই, আর তৃণমূল কংগ্রেসের যে ইউসুফ পাঠান, সেই ইউসুফ পাঠানের যে ভোট পার্সেন্টেজ কমবে, এটার কোনো উল্লেখের প্রয়োজন পড়ে না। এই কারণেই দর্শক বলছি যে সেখানে কিন্তু বিজেপি এখন বেশ, সেখানকার বহরমপুরেও বিজেপির বেশ কি বলবো, সাংগঠনিক ক্ষমতা বা সংগঠনের বুথ লেভেলের বেশ কিছু সংগঠনের শক্তপোক্ত হয়েছে। এবার দেখা যাক ইউসুফ পাঠান আর নির্মল কুমার সাহার মধ্যে হয়তো লড়াইটা হবে দ্বিতীয় না থার্ড, কে সেকেন্ড হতে পারে। আর দেখা যাক না, ইস্যু পাঠান এই যদি হেরেও যান তারপরেও রাজনীতিতে থাকেন কি না। এরা তো উড়ো পাখির মতো আসে, জিতলে নিজের লাভ, সব কোটিপতি, এমনি কোটিপতি মানুষ, জিতলে আরও আরাম আয়েশ বেড়ে যাবে, আর যদি নাও জিতে তাও কিছু যায় আসে, তারপর তা দেখা যাবে না রাজনীতিতে, দেখা যাবে, আশা করি দেখা যাবে না রাজনীতিতে। দর্শক, আপনারা কি মনে করছেন? এবং বহরমপুর লোকসভা কেন্দ্রে যদি আপনাদের কেউ থাকেন এখানে এই ভিডিওটা যদি দেখে থাকেন, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে বহরমপুরের অবস্থা কেমন, সেখানকার আপনারা কি ভাবছেন, আপনাদের বহরমপুরবাসী কি ভাবছেন, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্স খোলা রইল, আর সঙ্গে নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।